তাহলে এখানে ধরেন 10টা পয়েন্ট অন্তত মিনিমাম লিখতে হবে আপনাকে। 10টা পয়েন্ট এখানে লিখবেন, 1-2 লাইন করে লিখলেও এটা মনে করেন 7 মার্কের রাখেন। কিন্তু 7 মার্ক আমি দিব না, পরীক্ষায় 7 দেওয়া যায় না। 3, 4, 5 একটু লিখেন বড় করে, কারণ সব তো মনে থাকবে না, পয়েন্ট গুলো তো মনে রাখতে হবে। জি ম্যাম, এরপর যেমন ঠিক আছে। লেভেল অফ ম্যানেজমেন্টটা আপনি 5 মার্কের রাখেন, কিন্তু এগুলো পরীক্ষায় আসলে 3 মার্কের আসবে। কারণ আমি বলছি একটু বড় করে লেখা থাকলে ওখান থেকে পড়ার সময় শর্ট করা যায়, কিন্তু শর্টে লেখা থাকলে আপনারা বড় করতে একটু সময় লেগে যাবে। সেই কারণে বড় করে লেখেন, শর্ট করে পড়বেন। এই যে ফাংশন অফ ম্যানেজমেন্ট বা প্রসেস অফ ম্যানেজমেন্ট, মনে করেন এই কোশ্চেনটা কিন্তু বড়। হোয়াট আর দ্য ফাংশন অফ ম্যানেজমেন্ট বা প্রসেস অফ ম্যানেজমেন্ট, এটা আপনি লেখার সময় লেখেন 10 মার্কের, কিন্তু পরীক্ষা মনে করেন 7-এর উপরে দেওয়া সম্ভব হবে না, 5 মার্কের দিয়ে দিতে হবে, কারণ কোশ্চেন তো আমাদের অনেক দিতে হয়। কিন্তু লিখবেন এটা 10 মার্কের। হ্যাঁ বলেন। আলামিন। আলামিন। ম্যাডাম, আমাদের যদি ভার্সিটি না খুলে তাহলে অনলাইনে ফাইনাল এক্সামটা কিরকম হবে? এখন এটা বলতে পারছি না, দেখেন আগে ডিসিশন হোক, কারণ যদি ডিসিশন না হয় তাহলে তো শুধু শুধু বলে লাভ নাই। ফাইনাল এক্সাম হবে না আমাদের, এই গত ব্যাচে যারা আছে তাদেরও হয় নাই। বলছে পরবর্তীতে যখন ভার্সিটি খুলবে তখন নেবে, এমনিতে পরবর্তী সেমিস্টারে উঠাই দিছে। আর যেমন ধরেন এই যে ইন্টারমিডিয়েট পরীক্ষা বাতিল হয়েছে, তারপরে জিএসসি পিএসসি সব পরীক্ষা বাতিল হয়েছে। এরপরে হচ্ছে আপনাদের ধরেন এই যে কিন্ডারগার্টেন গুলো যেভাবে শুরু করছে মানববন্ধন, যে তারা স্কুল না খুললে তো তাদের জন্য সমস্যা হয়ে যাচ্ছে, এরকম আস্তে আস্তে সরকার আমার মনে হয় ফেব্রুয়ারির মাঝামাঝি একটা ডিসিশন নিয়ে নেবে। আপনাদের তো ডিসেম্বর পর্যন্ত ক্লাসই চলবে তাই না? জি ম্যাম। ডিসেম্বর ক্লাস চলবে, জানুয়ারি হয়তো সর্বোচ্চ 1 মাস, জানুয়ারি আমার মনে হয় ডিসেম্বর কি ফেব্রুয়ারির মাঝামাঝি সরকার একটা ডিসিশন নিয়ে ফেলবে। মানে জানি না, আমার অনুমান, এটা কিন্তু আবার আমি সরকারের কেউ না, বুঝেনি তো। কারণ আমি একদম চূর্ণকুটি একটা মানুষ। সরকার মনে হয় যে হয়তো কারণ জানুয়ারি প্রথম দিকে বই দেয়, ফেব্রুয়ারিতে একটা ডিসিশন দিবে, আর ফেব্রুয়ারি মাঝামাঝি তো গরমই চলে আসে মোটামুটি। তাহলে এখানে ধরেন যেটা করবেন, যে ফাংশন অফ ম্যানেজমেন্ট যখন লিখবেন, এখানে হোয়াট ইজ প্ল্যানিং মনে রাখতে হবে। হোয়াট ইজ প্ল্যানিং, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ প্ল্যানিং, এই যে পয়েন্ট আছে এটার এই প্ল্যানিংটা কি, প্ল্যানিংটা মনে রাখতে হবে, যে সুন্দর করে লিখবো, যে এই প্ল্যানিংটা যা আসুক প্ল্যানিং সম্পর্কে আমি এখানে যেন লিখতে পারি, যে হোয়াট আর দ্য অবজেক্টিভস অফ প্ল্যানিং, হোয়াট দ্য ইম্পর্টেন্স অফ প্ল্যানিং। এরপর যখন অর্গানাইজিং সেকেন্ড পয়েন্ট লিখলাম, তখন আবার এখানে লিখতে হবে হোয়াট ইজ অর্গানাইজিং, হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অফ অর্গানাইজিং, হোয়াট আর দ্য ফাংশন। মানে এই জিনিসটা আমি বলতে চাচ্ছি যে এই পয়েন্ট গুলোই কিন্তু মেইন পয়েন্ট। যেমন ধরেন যে স্টাফিং, হোয়াট আর দ্য ফাংশন অফ স্টাফ ম্যানেজার। পয়েন্ট মানে আপনি যে বলছেন, বলেন কেটে গেছে নাকি আপনার? বলছি যে আপনি যে বলেন ওই যে এক একটা ওই ইয়ার মানে হোয়াট কি জানি ওই এই যে হোয়াট ইজ প্ল্যানিং, হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অফ প্ল্যানিং, মানে প্ল্যানিং যখনই বলবো, প্ল্যানিং দিয়ে যেন একটা কোশ্চেন আমার এখানে ফুল কভার করতে পারি। যেমন ধরেন বলছি কি প্ল্যানিং ইজ দ্য ফার্স্ট এন্ড ফরমোস্ট, এটা কি প্ল্যানিং হচ্ছে সর্বপ্রথম একটা স্টেপ, ইমপ্লাইজ কি ডিসাইড এনিথিং। আপনাকে এই সেন্টেন্সটা আমি যে কালো ওয়ার্ড গুলো দিছি এগুলো না নিয়ে আপনি সুন্দর করতে পারলেন যে ইট ইজ দ্য ফার্স্ট এন্ড ফরমোস্ট পার্ট ইমপ্লাইজ টু ডিসাইড হোয়াট টু বি ডান ইন ফিউচার। তার মানে বলছে প্ল্যানিং মানে বলছে প্রথম স্টেপ, এবং এটা ভবিষ্যতে কি করব সেটাকে ডিসাইড করা হয়। এই যে তাহলে হোয়াট ইজ প্ল্যানিং হয়ে গেল। তারপরে কি বলছে, এটা কি করে, ইট ইনকম্পাসেস না দিয়ে ইট মিনস, ইট ডিটেইলস, ইট টেলস, এরকম আপনি নিজের সহজ ভাষা দেন। ইট মিনস ফর্মুলেটিং পলিসিস, এস্টাবলিশিং টার্গেট, শিডিউলিং অ্যাকশন এন্ড সো ফোর্থ, বা এই সো ফোর্থ ভুলে গেছেন এটসেট্রা দিয়ে দেন। আমি বলছি যে এরকম নিজের ভাষায় কনভার্ট করে নিতে হবে। আপনি মনে হয় কোশ্চেনটা করতে পারেন নাই, হয়তো লাইনে ঝামেলা করছেন, বা এরপর দেন প্ল্যানিং আরো একটু ডিটেলস বলা আছে। আমি বলছি যে এভরি পয়েন্ট যখন লিখবেন তখন একটু পয়েন্ট গুলো সুন্দর করে লিখবেন। এই প্ল্যানিং, অর্গানাইজিং, এই পয়েন্ট গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3 নাম্বার হচ্ছে স্টাফিং, আর নাম্বার কিন্তু দেওয়া হয় নাই। 3 হচ্ছে স্টাফিং। স্টাফিং যখন লিখবেন যে হোয়াট ইজ স্টাফিং, হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অফ ম্যাডাম স্টাফিং। বলছি, ম্যাডাম আমরা ওই প্রথম থেকে হ্যাঁ, প্রত্যেকবারই আপনার লাইন ঝামেলা করতেছে, আপনার ম্যাডাম সেন্টেন্স। মানে প্রথম যেগুলা থেকে আমাদের পরীক্ষা দিয়েছেন আপনারা ওখানে প্রথম থেকে অ্যাসাইনমেন্টটা লেখা শুরু করুন। আচ্ছা করতে পারেন, কিন্তু আমি যে বললাম যেটা, যেহেতু এই চ্যাপ্টারে প্রথমে আছি, এই চ্যাপ্টার দিয়ে শুরু করলে এখন আপনার কথাগুলো যা বলছি কানে আসে, কিছুদিন পরে কিন্তু ভুলে যাবেন।
এই জন্য এটা দিয়ে শুরু করে দেন, যেহেতু ওই 3টা তো এমনি রিডিং করবেনই, ওই 3টা তো পরীক্ষা আছে 27 তারিখে। আর এইটা হচ্ছে এখন যেহেতু ক্লাস চলছে, এখন তো ধরেন আমার কথাগুলো কিছু হলেও মাথায় আছে, ঠিক আছে, এই জন্য এটা বলছি। এরপর আপনাদের যেটা দিয়ে এটা স্টার্ট করতে পারেন, সমস্যা নাই। তাহলে স্টাফিং কি, যে হায়ারিং পার্সোনাল। পুরোপুরি কপি করলে কি প্রবলেম হবে নাকি? না, এটা তো তাহলে কপি করলে তো আপনার অ্যাসাইনমেন্ট হলো না, তাহলে তো আপনি কপি পেস্ট করে দিলেন। অ্যাসাইনমেন্ট মানে লিখলাম আর অনেক কিছু কিছু জায়গায় বই থেকে কপি করলাম। এটা তো করবেনই, তাহলে তো আমি দিলাম কেন? আমি তো দিছেই যে আমারটার আলোকে আপনি জাস্ট বুঝে লিখতে হবে যে হোয়াট ইজ ইজি ফর ইউ। আমি আমার এই সব সেন্টেন্স কিন্তু দেখেন, অনেক সেন্টেন্সেস, অনেক ওয়ার্ড গুলো আমি বাদ দিয়েছি, এত বড় সেন্টেন্স দরকার নেই। যেমন হায়ারিং মিন্স কি, হায়ার, এই যে স্টাফিং মিন্স হায়ারিং পার্সোনাল, পার্সনকে হায়ার করা মানে নিয়োগ করা, অফ দ্য অর্গানাইজেশন, তাহলে এত বড় সেন্টেন্স দরকার নাই। স্টাফিং মিন্স হায়ারিং পার্সোনাল অফ দ্য অর্গানাইজেশন, অর্গানাইজেশনের লোক নিয়োগ করা। কোথায়? রাইট পারসন এট রাইট প্লেস। আপনি নিজের ভাষায় দেখেন, স্টাফিং মিন্স হায়ারিং পার্সোনাল অফ দ্য অর্গানাইজেশন এট রাইট পারসন এট রাইট প্লেস। ঠিক আছে, জাস্ট নিজের ভাষায় লেখার জন্য আমি বলছি। এরপরে কি, এটা কি করে, দা নাম্বার এন্ড যে কাইন্ড অফ পার্সোনাল রিকোয়ার্ড, যে হাউ মানে আপনি নিজের ভাষা দিতে পারেন, যে এই যে ম্যান পাওয়ার প্ল্যানিং কি করে, ইট ইনভলভ, ম্যান পাওয়ার প্ল্যানিং না ইট ইনভলভস, এই কারণে আমি এগুলো বাদ দিয়েছি। ইট ইনভলভস দ্য নাম্বার এন্ড কাইন্ড অফ পার্সোনাল রিকোয়ার্ড, আমার কতজন, কি পরিমাণ বা কি ধরনের লোক দরকার। এরপরে কি করে, এটা রিক্রুটমেন্ট করে, নাম্বার অফ পোটেনশিয়াল এমপ্লয়িজ। এই যে ওয়ার্ড গুলো জাস্ট এটা বলা হচ্ছে, আমি কিছু কিছু ধরনের রেড করছি, কিছু ব্লু করছি, এগুলো হচ্ছে আপনার এই ওয়ার্ড গুলোকে ফোকাস করে সেন্টেন্সটা নিজের ভাষায় ইজি করেন। ক্লিয়ার করতে পারছি? হ্যালো ম্যাম। হ্যাঁ বলেন। ম্যাম বলতেছে আপনি যদি স্পেসিফিক ভাবে বলে দিতেন আমরা কোন কোন অধ্যায় থেকে অ্যাসাইনমেন্ট করব আর কোন কোন অধ্যায় হচ্ছে সিটি নেবেন, তাহলে সবার জন্য ভালো হতো, নাইলে একজন দেখা সিটি যাচ্ছে। হচ্ছে 1 2 3, জি সিটি ম্যাম। আর হচ্ছে প্রথম যে 3টা শেষ করে ফেলেছি। এক নাম্বার ছিল বিজনেস মনে হয়, ওই যে হোয়াট ইজ বিজনেস, তারপর হচ্ছে যে কি ইম্পর্টেন্স অফ বিজনেস। এই প্রথম 3টা চ্যাপ্টার হচ্ছে ক্লাস সিটি, ফার্স্ট সিটি। জি ম্যাম, আর অ্যাসাইনমেন্টটাও বলে দেন। অ্যাসাইনমেন্টটা বলতে চাচ্ছি যে টপ টু বটম। জি ম্যাম, তাইলে তো ম্যাম প্রথম থেকে করাই মনে হয় বেটার হবে। আচ্ছা করেন, কিন্তু হচ্ছে অ্যাসাইনমেন্টটা বলছি আমার চ্যাপ্টার কয়টা দেখেন, 3টা শেষ করেছি, ম্যানেজমেন্ট 4টা, এরপরে আছে মার্কেটিং 5, প্রোডাকশন ম্যানেজমেন্ট 6, ফাইন্যান্স 7টা মনে হয় চ্যাপ্টার, 7টা চ্যাপ্টারই আমি অ্যাসাইনমেন্ট চাচ্ছি যে আমি 3টা অ্যাসাইনমেন্ট দিতে হয় আপনাদের, মনে হয় 3টা অ্যাসাইনমেন্টে ভুলে গেলাম তো, 3টা অ্যাসাইনমেন্টে মনে হয় 15তে আসে, 15 আসে। তো 15-র জন্য বলবেন যে এত কষ্ট করবো, এগুলো জাস্ট দেখে হয় হাতে লেখেন বা কপি করবেন, এই তো, এর বাইরে তার কিছু না। লিখলে তো পরীক্ষা হলে তো লিখতে হবেই, এই জন্য বলছি যে অ্যাসাইনমেন্টটা আমি এখন নিব না, ফাইনাল পরীক্ষার আগ দিয়ে নিব। জি ম্যাম, তাহলে আমাদের ফার্স্ট অ্যাসাইনমেন্ট শুরু করব কি এই অধ্যায় থেকে, যে অধ্যায় কেবল পড়াচ্ছেন? অ্যাসাইনমেন্টটা বলছিলাম, আচ্ছা আপনারা প্রথম থেকে শুরু করেন, যান প্রথম থেকে শুরু করেন, বুঝতে পারছি। আমি ভাবছি যে আপনারা আর মানে আরেকটু বুঝতে পারছেন, এটা ভাবছিলাম, কিন্তু আপনারাও যে গুলায় ফেলছেন বুঝি না। আপনারা অ্যাসাইনমেন্ট প্রথম চ্যাপ্টার থেকেই করেন, ঠিক আছে? জি ম্যাম। যেমন ধরেন যে কেন বলছিলাম, আমি দেখেন যে প্ল্যানিং এর মধ্যে এখানে কি আছে, ওখানে কিন্তু একটু বলছি, আবার এখানেও বলছি। যেমন প্ল্যানিং বলছে এখানে, প্ল্যানিং এন্ড ডিসিশন মেকিং। ডিসিশন মেকিং মানে কি, ডিটারমাইনিং কোর্স অফ অ্যাকশন। কোর্স অফ অ্যাকশন মানে কি, হোয়াট ইউ হ্যাভ টু বি ডান, আপনাকে কি করতে হবে, এই যে অ্যাকশন টু বি ডান, কি কাজ করতে হবে, এটাই তো প্ল্যান করা, যে আমি কি করব, পড়াশোনা করব, এটাই হচ্ছে আমার প্ল্যান। কিভাবে করব, সেই জিনিসগুলো যে খুঁজে বের করতে হবে, এটাই হচ্ছে প্ল্যানিং। তো প্ল্যানিং এর মধ্যে এই কথাগুলো আসতে বলছি, যে কি করতে হবে। প্ল্যানিং মিন্স সেটিং এন অর্গানাইজেশনস গোল এন্ড ডিসাইডিং হাউ টু বেস্ট অ্যাচিভ, প্ল্যান করতে হবে। তারপরে বলছে প্ল্যানিং হচ্ছে ইজ ডিসিশন মেকিং, এরা ডিসিশন মেকিং করে। এই জাস্ট এগুলো বাদ দিচ্ছে যে এত কিছু দরকার নাই। এরপরে বলছে যে এই যে দ্য ম্যানেজারিয়াল ইফেক্টিভনেস অ্যাজ ইট ওয়ার্কস অ্যাজ এ গাইড টু দ্য পার্সোনাল। এই যে ম্যানেজার কি করছে, ম্যানেজারিয়াল ইফেক্টিভনেস মানে কি, ম্যানেজার যদি গাইড দেয় তাহলে কিন্তু পার্সোনাল তার কাজটা ঠিক মতো করতে পারে। এই যে ধরেন আপনাদের আমি বললাম অ্যাসাইনমেন্ট, এখন অ্যাসাইনমেন্ট কিভাবে যদি গাইড না দেয় তাহলে কিন্তু সম্ভব হচ্ছে না। তো যে কারণে আপনাদের কোশ্চেন করলে ইজি হয়, যেমন কোশ্চেন স্পেসিফিক হয় তো আরেকটা করতে পারি আমি, কোশ্চেন
আপনাদের যে আপনাদের এর আগে গতবারের উজ্জ্বলদের কিছু কোশ্চেন পেয়েছি না, ওই কোশ্চেনের আলোকেও করতে পারেন যে হ্যাঁ এই কোশ্চেন গুলো লিখে কোশ্চেন গুলোর সলিউশন লিখলাম, সেটাও কিন্তু অ্যাসাইনমেন্ট করতে পারেন। তাহলে আমার আরেকটু সময় নিতে হবে যে ওদের যে বিগত কোশ্চেন আপনাদের দিয়ে দিছি না, আমার জানার মতো অনেক কোশ্চেন দিয়েছি, ওই কোশ্চেন গুলোর আলোকেও করতে পারেন যে ডিপার্টমেন্ট ওয়াইজ কোশ্চেন। পাইছি আমরা পাইছি। এই কোশ্চেন গুলো থেকেও করতে পারেন, কারণ আমি কিন্তু এগুলো পড়ে পড়ে এই যে রেড ব্লু যাই বলেন করছি। এই যে প্ল্যানিং মানে কি দেখেন, সিলেক্টিং মিশন এন্ড অবজেক্টিভস এন্ড দ্য অ্যাকশন টু অ্যাচিভ দেম। সেম একই কথা, যে প্ল্যানিং মানে গোল সেট করে সেটা কিভাবে হাউ উই ক্যান অ্যাচিভ দেম, আমরা কিভাবে অ্যাচিভ করতে পারি, এটাই হচ্ছে। কে রেজ হ্যান্ড করছেন? নাম আসে নাই। পার্টিসিপেন্ট 2 কেউ রেজ হ্যান্ড আলামিনা করছেন? শাহরিয়ার মিশকাত। আচ্ছা, কিছু বলবেন? আলামিন কিছু বলবেন? ভুলে করছে হয়তো। না ম্যাম। আচ্ছা, তাহলে আমি আমার নতুন কোশ্চেনে চলে আসছি। কোশ্চেন আজকে শুরু করতে পারি নাই। আচ্ছা, we are staying what are the characteristics of an effective manager, that means what are the characteristics of an effective, ভালো ম্যানেজারের কি গুণ থাকতে পারে। এক নাম্বার হচ্ছে বলা আছে লিডারশিপ। লিডারশিপে কি থাকতে হবে? able to lead your employees in an efficient manner, অর্গানাইজেশনের you have the ability to lead your employees in an efficient manner. If you come at 10 but you cannot tell your subordinate why you have come 10, why are you not present at 8 AM, আপনি 10টায় এসে আপনি আপনার যে সাবঅর্ডিনেট কে বকা দেন যে আপনি 8টায় আসেন নাই কেন, সেটা কিন্তু আপনার সাবঅর্ডিনেট উইল নট লিসেন ইউ। কারণ যখন যেটা কি বলবো ম্যানেজার 10টায় আসে, তখন সাবঅর্ডিনেট 8টায় এসে জানতেছে যে স্যার তো 10টায় আসবে, তাহলে আমি 10টা বাজে 2 মিনিট আগে আসলেই হবে। যতই পাঞ্চ মেশিন ইউজ করেন আর এই আপনার যে ক্যামেরা ইউজ করেন, এগুলোতে আপনার লিডিং ক্যাপাসিটি থাকতে হবে এফিশিয়েন্ট ম্যানারে। এরপরে বলছে যে এবল টু লিড দ্য টিম, টিম যখন when team will listen you, if you are efficient, if you are right, then your subordinate will listen you, otherwise they will not listen you. Experience is an important হ্যাঁ এটা because তো ছেড়ে পড়াইছিলেন এটা effective আচ্ছা, management। তাহলে কি অর্গানাইজিং এখান থেকে। আচ্ছা, তার কোয়ালিটির মধ্যে ধরুন অর্গানাইজেশন আরেকটা কোয়ালিটি, রিলায়েবল হতে হবে, ম্যানেজার কি এফিশিয়েন্ট ম্যানেজারকে রিলায়েবল হতে হবে, ডেলিগেশন অফ অথরিটি, if the authority is centralized then এই যে ধরেন টপ ম্যানেজার, if top manager hold the whole power বা centralized will not do their key task because they have no delegation of authority. So top management should delegation authority to others manager. যদি সমস্ত ক্ষমতা নিজের মধ্যে রাখা যায় তাহলে অন্যরা কাজ করতে পারবে না। ইটস ইজিয়ার টু ডু এভরিথিং ইয়োরসেলফ, নিজের কাজ, খালি কাজ অথরিটি দিলাম না, রেসপন্সিবিলিটি দিলাম তাহলে হবে না। when you are passing responsibility you must give authority, রেসপন্সিবিলিটি দিলে অথরিটি দিতে হবে, আদারওয়াইজ ইট ইজ নট পসিবল। কনফিডেন্স থাকতে হবে, দ্যাট ইজ এ নিড টু বি কনফাইন্ড ইন ইউর অ্যাবিলিটিস, এক্সপিরিয়েন্স এন্ড ডিসিশন। যে কনফিডেন্ট থাকতে হবে যে এমপ্লয়ি উইল ডু দিস, হোয়েন হি অর শি উইল ফেল টু ডু দিস আই উইল সাপোর্ট হিম, যখন সে ব্যর্থ হয় আমি তাকে অ্যাজ এ ম্যানেজার হিসেবে আমি তাকে সাপোর্ট দেবো অ্যাকর্ডিং টু হিজ অ্যাবিলিটি, এক্সপিরিয়েন্স এবং তার ক্যাপাসিটি অনুযায়ী তাকে ডিসিশন নেওয়ার সময় তাকে এমন একটা কাজ দিতে হবে যেটা সে পারে, তার অ্যাবিলিটি আছে বা এক্সপিরিয়েন্স আছে। তাহলে কনফিডেন্স রাখতে হবে যে দিস এমপ্লয়ি উইল এবল টু ডু দিস, আর এই জন্য তাকে ইন্সপাইরেশন দিতে হবে, টিমকে ইন্সপাইরেশন দিতে হবে। শুধু কনফিডেন্স যে এমপ্লয়ি পারবে, এমপ্লয়িকে ইন্সপাইরেশন না দিলে সে আবার করতে পারবে না। রেসপেক্ট ফর এমপ্লয়ি, এটা কিন্তু সব সময় যে be cognizant of their time and abilities, be able to listen and communicate with them, and be a resource of knowledge and guidance. যখনই when you respect your employees then your employees will be inspired. যদি আপনি যে এমপ্লয়ি কে দেখবেন আপনার সাবঅর্ডিনেট কে একবার বলেন যে you can do this,
দেখবেন সাবঅর্ডিনেট অনেক খুশি হবে। তখন সে চিন্তা করবে স্যার আমার উপর খুশি হয়েছে, আই মাস্ট ডু ইট, আমার যেভাবে হোক এটা করতে হবে। সেই কারণে সাবঅর্ডিনেটের কথাটা শুনতে হবে, তার সাথে কমিউনিকেট করতে হবে তার প্রবলেমটা কি, তারপরে তাকে রিসোর্স দিতে হবে, এরপরে তার নলেজ অনুযায়ী সে কাজ করতে পারবে। যদি আপনি খালি বললামই বারবার রেসপন্সিবিলিটি দিলেন, অথরিটি দিলেন না, রিসোর্স দিলেন না, খালি ইউ ক্যান ডু দিস, আপনাকে এটা করতে হবে উইদিন দিস টাইম। আরেকটা আমি আজকে পড়াবো, দেখবেন যে রিটেন ডকুমেন্টস, যে রিটেন ডকুমেন্টস মানে যে নোটিশ পাঠাই দিলেন ইউ হ্যাভ টু ডু দিস, বা রাইট অ্যান অ্যাপ্লিকেশন, বা রাইট এ রিপোর্ট উইদিন 3 days। এই যে রিপোর্ট দিলেন, একটা জিনিস লিখিত যখন সাবঅর্ডিনেটকে দেওয়া হয় তখন কিন্তু সেটা কঠিন হয়ে দাঁড়ায়। লিখিত দেওয়ার আগে ইফ ইউ কমিউনিকেট, ইফ ইউ শেয়ার উইথ দেম, দেন ইট উইল বি ইজি। কারণ একটা লিখিত একটা নোটিশ, রিটেন নোটিশ ছাড়লে সেটা সাবঅর্ডিনেটদের জন্য অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়, যে এই নিয়ম করছে। যেমন ধরেন আপনি 8টা 5টা, শীতের সময় 8টা 5টা বা 9টা 4টা অফিস করছেন, তারা কিন্তু বুঝবে না, তারা মনে করে আমাদেরকে একটা রুলস ইম্পোজ করে দিচ্ছে। কিন্তু আপনি যদি একটা মিটিং করে তাদের সাথে একটু শেয়ার করে নেন যে আচ্ছা এখন তো শীতের দিন ছোট হয়ে গেছে, আমরা কয়টা থেকে কয়টা অফিস করতে পারি, তাহলে দেখবেন কিন্তু তারা কোনো ইউ করবে না, কেওয়াস সৃষ্টি করবে না, ইজি ভাবে নিবে। কিন্তু এই যে যেমন পরীক্ষার ডেটটাই যেমন ধরেন আমি যদি আপনাদের সাথে শেয়ার না করে, এই যে আপনারা বলছেন কালকে দিতে, আমি যদি কালকে দিতাম আপনারা কিন্তু সবাই কি ম্যাডাম কি পেয়েছে আমাদের কালকে দিল। কিন্তু আপনারা কালকে বলছেন আমি সময় নিয়ে দিলাম, এটা কি, এটা হচ্ছে আপনাদের মনে কিন্তু থাকলো ম্যাডাম শেয়ার করছে। মানে আমি জাস্ট বলছি যে ম্যানেজমেন্টের এই ধরনেরই থাকতে হবে, যে শেয়ার করে নিতে হবে। শেয়ার করলে কমিউনিকেশন গ্যাপটা দূর হয়। সেজন্য ম্যানেজমেন্টের এটা একটা গুণ থাকতে হবে। বলছে হোয়াট আর দ্য রোলস টু বি পারফর্ম বাই ম্যানেজার, এটাও মনে হয় বলেছিলাম কি রোল ম্যানেজারকে পারফর্ম করতে হবে। যেমন ইন্টারপার্সোনাল রোল, এর মধ্যে 1 নম্বর হচ্ছে ফিগার হেড। ফিগার হেড এর মধ্যে সে কাউকে যে গ্রিটিংস অভিবাদন দিতে হবে, কারোর এমপ্লয়ির যে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে। এবং ধরেন লয়াল কোনো কাস্টমার থাকলে আপনি যখন একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করতে যাচ্ছেন, সেই কাস্টমারকে আনলেন যে এরা আমাদের 50 বছরের কাস্টমার, এরা আমাদের 20 বছরের কাস্টমার, এরা আমাদের ছাড়া অন্য কারো পণ্য কিনে না, তাহলে দেখবেন যে তারা আমাদের অনেক মানে খুশি হবে। এরপরে লিডার, একজন ম্যানেজারকে অবশ্যই এনকারেজেবল ম্যানেজার হতে হবে। এনকারেজেবল মানে কি এমপ্লয়িকে ইন্সপাইরেশন দের অ্যাবিলিটি থাকতে হবে। এরপরে সে লিয়াজন মানে লিয়াজু মেইনটেইন করা, মানে কি ম্যানেজারকে শুধু এমপ্লয়ির সাথে না, আদার অর্গানাইজেশনের কোনো ইনফরমেশন থাকলেও সেটা সবাইকে জানাইতে হবে। যে ইনফরমেশন লিয়াজু মেইনটেইন করা মানে কি সবার সাথে যোগাযোগ রাখা, তো কমিউনিকেশনটা ক্লিয়ার কাট হতে হবে সবার সাথে, যেন এমপ্লয় বুঝতে পারে যে হোয়াই আজকে আমাকে রিভিউ করলো, বকা দিল, কেন আজকে আমাকে এটা বললো, এই ধরনের একটা থাকতে হবে। এরপর হচ্ছে ইনফরমেশনাল রোলের মধ্যে থাকবে মনিটর। মনিটর করতে হবে যে কি বলছে, যে মনিটর মধ্যে কি থাকে দেখেন, এনভায়রনমেন্ট ফর ইনফরমেশন, ইন্টারোগেট হিজ লিয়াজন কন্ট্যাক্ট এন্ড হিজ সাবঅর্ডিনেট এন্ড রিসিভ আনসলিটেটেড ইনফরমেশন মাস অফ ইট অ্যাজ এ রেজাল্ট অফ দ্য নেটওয়ার্ক অফ পার্সোনাল কন্ট্যাক্ট। বলছে কি মনিটর কি কি করতে হবে, যে এনভায়রনমেন্ট এমন ভাবে সৃষ্টি করতে হবে, দেখেন আপনি ধরেন আমরা অনেকে বলি না যে অমুকের কাছে যাওয়া যায় না, হেডের কাছে যাওয়া যায় না, হেডের সাথে কথা বলা যায় না। মনিটর হতে হলে তাকে এমন ভাবে সিচুয়েশন করতে হবে যে আমার সাবঅর্ডিনেট আমার কাছে যে কোনো কোশ্চেন করতে পারে, আমার কাছে আসতে যেন ভয় না পায়, আমার সাথে যেন শেয়ার করতে পারে। এটা নেটওয়ার্ক ক্রিয়েট করতে হবে যে সে কিছু শুনে আসছে সেটাও যেন আমার সাথে শেয়ার করতে পারে, এবং তার এই ফেইথ থাকে যে না স্যার আমাকে এটা বকা দিবে না, আমাকে বুঝায় বলবে, এই ধরনের একটা সিস্টেম করতে হবে। এরপরে ডিসেমিনেটরের মধ্যে বলছে দ্য ম্যানেজার passes some of his privileged information directly to his subordinate who would otherwise have no access to it. আপনি ধরেন হেড ডিন ভিসি স্যার মিটিং করছে, আমরা কিন্তু ওই লেভেলের না, যদি হেড আমাদেরকে কোনো কিছু না জানায় আমরা কিন্তু জানবো না। কিন্তু হেড যদি ধরেন আমাদেরকে জানায় যে না কালকে ইউনিভার্সিটি থেকে ধরেন এরকম একটা সবার জন্য কালকে একটা মিটিং আছে, বা কালকে ধরেন একজন ভিআইপি পারসন আসবে, কালকে সবাই আসলাম, তাহলে বলছে যে ডিসিমিনেটর হিসেবে কি করতে হবে, যে এমন কিছু ইনফরমেশন আছে যেটা ম্যানেজার যদি আমাদেরকে না জানায় তাহলে আমরা কখনোই জানতে পারবো না, কিন্তু ম্যানেজার যদি জানায় তাহলে কি হয়, ম্যানেজারের প্রতি সাবঅর্ডিনেটদের ফেইথ, বিলিভ, কনফিডেন্স বাড়ে, রিলায়েবিলিটি বাড়ে। কারণ ধরেন ভিসির ওখান থেকে একটা নোটিশ আসলে আমরা যেটা
শুনে হঠাৎ করে হয়ে গেলাম, তো হেডের মুখ থেকে শোনা থাকলে কিন্তু আমাদের জন্য জিনিসটা একসেপ্ট করতে ইজি হয়। যেমন ধর হঠাৎ করে পাঞ্চ মেশিন শুরু করলো যে কালকে থেকে কাল 9টা 1 মিনিট পরে যারা আসবে তাদেরকে রেড কালার পড়ে যাবে। এই যে ধরেন এটা যদি হেড আমাদেরকে একটু আগে জানায় দেয় তাহলে কিন্তু আমরা অ্যালার্ট হই, কিন্তু হঠাৎ করে যদি একটা নোটিশ আসে তাহলে কিন্তু হঠাৎ করে ভায়োলেট হয়ে যেতে পারে যে এমপ্লয়িরা কি আমরা এটা মানি না, মানবো না, এরকম হতে পারে। কিন্তু যদি হেড যদি স্ব ডিপার্টমেন্টে মিটিং করে বুঝায় দেয় যে না আসলে এই পরিস্থিতি আমাদেরকে এটা করতে হবে, টাইম টেবিল মেনটেন না করলে অর্গানাইজেশনের বিশাল লস হচ্ছে, বা এমডি এসে সঠিক সময়ে কাউকে চেয়ারে পাচ্ছে না, এরকম বুঝায় বললে কিন্তু জিনিসটা কনফ্লিক্ট অ্যারাইজ করে না। সেটা হচ্ছে একটা ম্যানেজারের এটা একটা আরেকটা দায়িত্ব। এরপরে বলছে স্পোকম্যান। স্পোকম্যানের বলতে বলতে কি বলছে, inform and satisfy his various group and people who influence his organization। যারা অর্গানাইজেশনের সাথে রিলেটেড তাদেরকে স্যাটিসফাই করতে হবে কিভাবে, যেমন শেয়ার হোল্ডারকে বললেন যে না এই বছরের ফাইন্যান্সিয়াল পারফরমেন্স এরকম, আপনাকে ডিভিডেন্ড দিব না বা বোনাস দিচ্ছি না। তারপর হচ্ছে কনজিউমারকে বললেন যে আসলে আমার কিছু কনজিউমার আসছে তাদেরকে বললেন যে এবার দাম বাড়ানো হয়েছে কারণ দেখেন সব র মেটেরিয়ালের দাম বেশি। তারপরে ধরেন এই যে সোশ্যাল রেসপন্সিবিলিটির মধ্যে হয়তো আপনি এই যে মাইকিং করে বলে না যে প্রতি বছর এই অর্গানাইজেশন শীত বস্ত্র দেয়, এবার দিল না কেন, তাহলে হয়তো আমার একটা মাইকিং করে হলে বা টিভির খবরের নিচ দিয়ে হোক বা যেখানে একটা জানাইতে হবে যে না আমাদের এবার ফাইন্যান্সিয়াল অবস্থা খারাপ, যে কারণে আমরা এবার এই কাজগুলো করতে পারছি না। বা গভর্নমেন্টের গতবার ধরেন এই অর্গানাইজেশন ট্যাক্স দিয়ে 1 নাম্বার হয়েছে, এবার ট্যাক্স দিতে পারছে না, তাহলে আবার গভর্নমেন্টের অর্গানাইজেশনকেও জানাই দিতে হবে যে এবার আমাদের অবস্থা ভালো না, উই আর আনএবল টু পে দিস অ্যামাউন্ট। এই জিনিসগুলো মানে বলছে যে সব জায়গায় কমিউনিকেশন গ্যাপটা দূর করতে পারলে একজন ম্যানেজার সাকসেসফুল ম্যানেজার হতে পারে। এরপরে বলছে ডিসিশন রোল যখন তখন এন্টারপ্রেনার মানে যে হি হু স্টার্ট দ্য বিজনেস, তার মানে তার কি করতে হবে, নিউ আইডিয়া আনতে হবে, ইমপ্রুভমেন্ট ইজ কোয়ালিটি, অ্যাডাপ্টেবিলিটি, বিকজ এনভায়রনমেন্ট ইজ অলওয়েজ চেঞ্জিং, আমার এনভায়রনমেন্ট ইজ অলওয়েজ চেঞ্জিং। এই এনভায়রনমেন্টে অ্যাডাপ্টেবল হতে গেলে আমাকে কি করতে হবে, এন্টারপ্রেনারকে নিউ ইনিশিয়েটিভ, নিউ আইডিয়া, নিউ ইনোভেটিভ থিঙ্কিং আনতে হবে। যেমন ধরেন আমরা করোনার আগে, বিফোর করোনা উই ডিডন্ট এবল টু টেক ক্লাস অন, আমরা অনলাইন ক্লাস নেই নাই, কিন্তু এবার আমরা বিপদে পড়ে নেওয়া শিখে গেলাম। এটাই হচ্ছে ডিসিশন রোলে এগুলো থাকতে হবে যে আমাকে যে কোনো চ্যালেঞ্জ ফেস করার অ্যাবিলিটি থাকতে হবে। এটা হচ্ছে ম্যানেজার সাবঅর্ডিনেটকে বলে দিতে হবে যে না যখন তাকে এমপ্লয়মেন্ট দিচ্ছে তখনই তাকে বলে দিতে হবে যে না আমার যে কোনো সিচুয়েশনে, আমার প্রাইভেট জব, আমাদের কিন্তু চ্যালেঞ্জ ফেস করার অ্যাবিলিটি নিয়ে আসতে হবে, এটা বোঝায় বলে দিতে হবে। ডিস্টারবেন্স হ্যান্ডেলার, অর্গানাইজেশনের যে কোনো, বললাম না যে হঠাৎ করে কালকে আসলো যে কালকে থেকে 5 মেশিন আসবে, তাহলে কি স্ট্রাইক হতে পারে, তারপরে হচ্ছে রিভোক হতে পারে, যে কোনো কিছু আসতে পারে, কনফ্লিক্ট আসতে পারে, এগুলোকে হ্যান্ডেল করার মতো অ্যাবিলিটি থাকতে হবে ম্যানেজারকে। খালি ধমক দিয়ে কাজ হয় না, শুধু আদর দিয়েও কাজ হয় না। আপনাকে আদর করে যে সোহাগ করবে কে, শাসন করবে সেই, তাহলে আমাকে এই ধরনের মেন্টালিটি থাকতে হবে যে একবার আদরও করবো আবার শাসনও করবো। তাহলে ম্যানেজারকে অবশ্যই ডিস্টারবেন্স হ্যান্ডেলার হতে হবে। যে স্ট্রাইক করছে একেবারে দিলাম পুলিশ দিয়ে ডেকে সবাইকে গরম পানি ছিটাই করে দিলাম, তাহলে হবে না। আমার সমস্ত এমপ্লয়ি যদি আঘাত পায় তাহলে কিন্তু আমার জন্য আবার টিট ফর ট্যাট হয়ে যাবে। তাহলে আগে এমপ্লয়িদেরকে সবাইকে ডাকতে না পারলেও এমপ্লয়ির লিডারকে ডেকে আগে শুনতে হবে তার কমপ্লেন কি, তার সাজেশন কি, তারপরে তার এগুলো আবার নিজেদের মধ্যে মিটিং করতে হবে, তারপরে ডিসিশন নিতে হবে। এইভাবে হ্যান্ডেল করার ক্যাপাসিটি থাকতে হবে। এরপর হচ্ছে রিসোর্স অ্যালোকেটর, আর একটা রোল হচ্ছে তার রিসোর্স অ্যালোকেট করার অ্যাবিলিটি থাকতে হবে। যে এই যে সাবঅর্ডিনেটকে রেসপন্সিবিলিটি দিলাম, কোন রিসোর্স দিলাম না, বললাম যে রিপোর্ট দেন, রিপোর্ট লিখতে তার কম্পিউটার দিলাম না, তার কোনো ধরেন প্রিন্টার দিলাম না, তার কোনো কালি দিলাম না, তাহলে সে 200 পৃষ্ঠা একটা রিপোর্ট লিখলো, সে কোথা থেকে কম্পোজ করবে, কোথা থেকে প্রিন্ট করে দিবে, তাহলে রিসোর্স দিতে হবে। এটা হচ্ছে ম্যানেজারের আরেকটা গুণ। এরপরে নিগোশিয়েটর, এই যে পলিউশন রাইজ করছে, এই পলিউশনটা নিগোশিয়েট করতে হবে, এমপ্লয়ের সাথেও আপনি ডিল করতে হবে, আবার চেয়ারম্যান বা এমডি যাই বলেন অর্গানাইজেশনের মালিকের সাথেও ই করতে হবে। এটা ম্যানেজমেন্টের কাজ, যে এমপ্লয়ির সাথেও হ্যান্ডেল করতে হবে, আবার মালিক পক্ষকেও জানাইতে হবে যে এমপ্লয়ির এই প্রবলেম, দেয়ার সাজেশন এই,
আবার মালিককে বুঝাইতে হবে, মালিক মানছে না, মালিককে বলতে হবে যে না এখন স্ট্যান্ডার্ড লিভিং ইনক্রিজ করছে, এই ক্রাইসিস, এখন তাদেরকে একটু বেতন, আপনার অবস্থা যতই খারাপ হোক আপনি তাহলে বেতন না বাড়াইলেন, তাদেরকে একটা শর্ট টার্ম বোনাস দেন, যে বা ওই যে মর্গ ভাতা দেন না, ডিয়ারনেস অ্যালাউন্স দেন, যে না অন্তত এই মাসে 200 টাকা করে বাড়াই দিলাম, এরকম একটা লামসাম কিছু দিয়ে নেগোসিয়েশন করার অ্যাবিলিটি থাকতে হবে। এটা হচ্ছে এটা একটা গুড ম্যানেজার বা এফিসিয়েন্ট ম্যানেজার বা ইফেক্টিভ ম্যানেজারের একটা রোল বলতে পারেন। যে এই জিনিসগুলো ম্যানেজার যদি ডিল না করতে পারে তাহলে কিন্তু আসলে মালিক পক্ষের অনেক ক্ষতি হয়ে যায়। এমপ্লয়িরা ভাঙচুর করলে কি হচ্ছে, অর্গানাইজেশন ক্ষতি হচ্ছে, অর্গানাইজেশনের ক্ষতি হলে কিন্তু আসলে দেশের ক্ষতি হয়ে যাচ্ছে। সেই কারণে এখানে ম্যানেজারের ভূমিকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই জন্য এখানে বলছি যে যে ওয়ার্ক উইথ ইচ আদার টু এস্টাবলিশ দ্য অর্গানাইজেশনস লং রেঞ্জ গোল এন্ড টু প্ল্যান হাউ টু অ্যাচিভ দেম। এই লং টার্ম যে প্ল্যানটা সেটা কিভাবে অ্যাচিভ করা যায়, ওয়ার্ক টুগেদার টু প্রোভাইড ওয়ান অ্যানাদার উইথ দ্য অ্যাকুরেট ইনফরমেশন নিডেড টু পারফর্ম টাস্ক। আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাকুরেট ইনফরমেশন পাস করা। অনেক সময় আমরা নর্মালি প্রাইভেট অর্গানাইজেশনে আমরা কি করি, একজন আরেকজনের একটু প্রাইভেট অর্গানাইজেশনে একজন আরেকজনের সবসময় কেন যেন ওই যে একজন আরেকজনের পিছে লেগে থাকে, ইনফরমেশন গুলো সঠিক ইনফরমেশন না দিয়ে একজন দেখবেন আরেকজনের বিপক্ষে কথা বলে মানে একটা কনফ্লিক্ট এরাইজ করার চেষ্টা করে। এই জিনিসগুলো ম্যানেজমেন্টকে সুন্দরভাবে হ্যান্ডেল করতে হবে, যে কমিউনিকেশন গ্যাপ দূর করতে হবে, সবাইকে সমান রেমুনারেশন দিতে হবে, সবাইকে সমান ফ্যাসিলিটিস দিতে হবে, অথবা যদি ডিফারেন্স হয় সেটা বুঝাই দিতে হবে যে তার এই অ্যাবিলিটি বেশি আছে, এই এক্সপিরিয়েন্স বেশি আছে, এই ইন্টেলিজেন্স এই ক্যাপাসিটি বেশি আছে, এই কারণে তাকে বেশি দেওয়া যায়। কিন্তু সেম পোস্টে রেখে আপনি একজনকে 10,000 টাকা স্যালারি দিবেন আর একজনকে 15,000 দিবেন, তাহলে কিন্তু আসলে একটা কি বলবো ডিসস্যাটিসফ্যাকশন কাজ করে। আপনি একই পোস্টে রেখে স্যালারি ভিন্ন করা যাবে না, আপনি কমিশন ওইখানে যদি আপনাকে দিতেই হয় কমিশন বা বোনাস বা অন্য ইনসেনটিভ নামে দিতে পারেন, যে যে পারফরমেন্স বেটার করছে তাকে দিলাম, কিন্তু স্যালারি ভিন্ন করলেই আসলে মানুষের মধ্যে স্বাভাবিকভাবে ডিসস্যাটিসফ্যাকশন কাজ করবেই। তাহলে এখন দেখেন আগের কোশ্চেনটা ছিল ইফিসিয়েন্ট ম্যানেজার, এখন আমি এটাই বলছি প্রফেশনাল ম্যানেজার। এখন যদি দুইটা বলেন যে আসলে ইফিসিয়েন্ট ম্যানেজার আমি প্রফেশনাল ম্যানেজারে লিখে দিলাম, ভুল হবে কিনা, আমি বলবো যে না ভুল হবে না। আমি যদি খাতা দেখি তাহলে আপনাদের ওখানে জাস্ট এভরি কোশ্চেন শুড হ্যাভ 3 পার্ট, আই টোল্ড ইউ। ফার্স্ট কোশ্চেন ছিল ইফিসিয়েন্ট ম্যানেজার, সেকেন্ড কোশ্চেন হচ্ছে প্রফেশনাল ম্যানেজার, বাট পরীক্ষায় আসছে মনে করেন যে ইফিসিয়েন্ট ম্যানেজার, আপনি লিখছেন প্রফেশনাল ম্যানেজার। আপনি একটু কায়দা করে যদি লিখে নেন যে the efficient manager must have some professional qualities, they are given below, তাহলে দেখেন আপনার একটা হেডিং দিয়ে কিন্তু সব কভার হয়ে গেল যে একজন প্রফেশনাল ম্যানেজারের বা একজন এফিশিয়েন্ট ম্যানেজারের কিছু প্রফেশনাল গুণ থাকা দরকার। ক্লিয়ার? কোশ্চেন এই জন্য আমি বললাম যে কোশ্চেন যে কোনোটাই আসুক, আপনি একই কোশ্চেন আরেকটা ঘুরায় লিখতে পারেন, জাস্ট একটু হেডিংটা চেঞ্জ করে দিলে যে the efficient manager must have the professional qualities, অথবা professional manager must have the efficiency of বা professional manager must have some efficient quality, কিছু দক্ষ গুণ থাকা দরকার, এরকম ঘুরায় নিতে হবে হেডিংটা। বুঝাতে পারছি? যে এফিসিয়েন্ট ম্যানেজার আসুক আর প্রফেশনাল ম্যানেজার আসুক আর গুড ম্যানেজার আসুক, আপনি একই প্রশ্ন ওই দুইটার মধ্যে মিশাই লিখে দিতে পারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু জাস্ট আপনাকে পয়েন্ট টু দা পয়েন্টে আসতে হবে। যে বলছে প্রফেশনাল ম্যানেজারের কোয়ালিটি, আপনি লিখলেন যে দা এফিসিয়েন্ট ম্যানেজার কোয়ালিটি আর গিভেন বিলো, তাহলে কিন্তু আপনার টপিকেই আপনি ধরা খেয়ে গেলেন। কিন্তু আপনাকে লিখতে হবে ওখানে আসছে এফিসিয়েন্ট ম্যানেজার, আপনি লিখবেন দা এফিসিয়েন্ট ম্যানেজার মাস্ট হ্যাভ দা প্রফেশনাল কোয়ালিটি। দক্ষ ম্যানেজারের কি প্রফেশনাল কিছু কোয়ালিটিস থাকা দরকার, তখন আপনি ধরেন এই একও দিতে পারেন ওই একও দিলেন, তাহলে কিন্তু আপনার ভুল হবে না। যেমন এখানের 1 নম্বরে কি ছিল, লিডারশিপ। যেমন ধরেন এই যে প্রফেশনাল ম্যানেজার হতে গেলে কি তার লিডারশিপ ক্যাপাসিটি না থাকলে হবে? আপনি এই যে ম্যানেজার আর রেসপন্সিবল এন্ড অ্যাকাউন্টেবল মানে কি, এটাই তো লিডারশিপ। যে রেসপন্সিবিলিটি এবং অ্যাকাউন্টেবিলিটি কার থাকবে, আমাকে সবার আমার রেসপন্সিবিলিটি, আমার কাজ কি, আমাকে জবাবদিহি করতে হবে, এটাই তো আমি গুড লিডার। নেতা কি খালি সে ভোট চাইতে পারে? নেতাকে কিন্তু আবার জবাবদিহি করতে হয় না?
ম্যাডামের ওইখানে বিদ্যুৎ চলে গেছে মনে হয়। হ্যাঁ, কিছু শোনা যাচ্ছে না, অবশ্য বন্ধ আছে মনে হয়। ফাহিম, হ্যালো, হ্যালো। হ্যাঁ, বলছিলাম আমাদের এখানেও কারেন্ট নাই তো, সারাদিন থাকবে না তো। আমার যদি পিসি অফ হয়ে যায় তাহলে প্রেজেন্ট যদি নেয় ম্যাম তাহলে আমাদের দিও। বুঝি না, আবার বলেন। আমাদের এখানে বিদ্যুৎ নেই সারাদিন, তো মনে হয় পিসি অফ হয়ে যেতে পারে। যদি হয়ে যায় অফ, ম্যাম যদি নাম প্রেজেন্ট নেয় তাহলে আমারটা দিও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আপনারা যেটা ভুল করেছিলেন, আপনারা যে আমাকে বলতে, শুনতে পাচ্ছেন? জি ম্যাম। হ্যালো, জি আপনারা যদি বলতেন আমি আজকেই একবারে 2টা ক্লাসের লিংক দিলে ভালো হতো। যে মনে হয় টাইম শেষ হয়ে গেছে, এই কারণে মনে হয় কেটে যাচ্ছে। আমার পরে মনে হচ্ছে যে আসলে আমিও আপনাদের সাথে ভুল করছি, মানে একবার আজকে 2টা ক্লাস দিয়ে দিলে তো ভালো হতো। এখন তো যে টাইম শেষ হয়ে গেছে না, এখন তো এটাই বারবার আমাদের ঝামেলা এরপর করবে। আর কোনো ক্লাস নাই, এটাই আপনারটাই। না, এটাই বললাম যে আজকে 2টা ক্লাস আমি একবারে তো নিতে পারতাম। আমি তো শুক্রবার এবং শনিবার 2 দিনে দিয়েছি। 2 দিন না দিয়ে একদিনে দিলে তো ভালো হতো। ওই যে 5 ম্যাম মিনিট। ম্যাম সমস্যা নাই, আমরা শনিবারই ক্লাস করতে পারবো। না, আমি 2 দিনই নিব, কিন্তু বললাম যে আজকে যে এখন টাইম শেষ হয়ে গেছে না, এখন তো বারবার বের হয়ে যাবে, তার থাকবে না তো। তাহলে যেমন ধরেন প্রফেশনাল ম্যানেজারের 1 নাম্বার কি থাকতে হবে, যে ম্যানেজার ইজ নট অনলি রেসপন্সিবল ফর হিজ ওন ফেইলিওর, অলসো রেসপন্সিবল ফর দ্য ফেইলিওর অফ দ্য এমপ্লয়ি। লাস্ট ক্লাসে কিন্তু বলেছি যে ম্যানেজার, এমপ্লয়ি এবং নিজের দুইজনের ব্যর্থতার জন্য ব্যর্থ। সেই কারণে ম্যানেজার মাস্ট বি এবল টু অ্যাকাউন্টেবল। ম্যানেজারকেও মানে অ্যাকাউন্টেবিলিটি শো করতে হবে যে করেছি। এই যে the success and failure of the subordinate is a direct reflection of manager success. হবে না, টাইম শেষ হয়ে যাচ্ছে তো, বুঝতে পারছেন? জি এখন তো ম্যাম। লিংক দিলে 10 মিনিট আগে ছাড়া হবে না, এই বারবার বের করে দিচ্ছে। কি করি বলেন, কি করতে পারি? ম্যাম তাহলে আজকে একটাই নেন ক্লাস, কালকে এই তো আবার দিনে। বের করে দিচ্ছে তো, বারবার বের করে দিচ্ছে, করা যাবে না। না, আমাকে তো কালকে একটু, আমি আরেকটু আমার দোষ, আমি আরেকটু বলতে পারতাম যে 2টা ক্লাস একবারে দিলে ভালো হতো। প্রিপারেশন নিছিলাম, এই যে এগুলো সব আজকে সকালে করছি, কিন্তু করতে পারতেছি না, তো বের করে দিচ্ছে। এই যে মানে 60 মিনিট হয়ে গেছে, 2বার অলরেডি শো করছে যে টাইম। আচ্ছা, ইনশাল্লাহ কালকে তো 2টা, কালকে যদি আবার যদি ইলেকট্রিসিটি ঝামেলা টামেলা করে। আসসালামু আলাইকুম ম্যাম। আচ্ছা, এটা তো বললাম 2 নাম্বার, দেখেন দেখি আরেকবার বের করে দিলে আর ম্যাডাম, এভাবে করা যাবে না। আমাদের আমাকে সাথে অ্যাটেন্ডেন্সের এটা কিন্তু ডেট দিয়ে পাঠিয়ে দিয়ে। আমাদের এরপরে সাথে যেমন ধর হচ্ছে আলাদা ব্যক্তি কয়জন ক্লাস করে? ম্যানেজার্সকে কি করতে হয়, ব্যালেন্স কম্পিটিং গোল এন্ড সেট প্রায়োরিটিস। ম্যানেজারকে ব্যালেন্স করতে হয় এবং কোনটা প্রায়োরিটিস, কোনটাকে বেশি প্রায়োরিটি দিতে হবে সেটাকে সেট করতে হয় কাকে, ম্যানেজারকে। তাহলে ম্যানেজার ব্যালেন্স কম্পিটিং গোল। ফাহিম জিয়াদ ম্যাডাম তো চলে গেল।
এবার সবার যাত্রার মধ্যে শেষে লিভ নিয়ে নেন। ভাই লিভলিও নিয়ে নাম। হ্যালো স্যার ভাইয়া, হ্যালো। ফাহিম আসছে না? Paisa ra. Paisa kira. Hah? Ora? আচ্ছা শুনুন, ম্যাডাম মাত্র কল দিছিল, ম্যাডাম আর ক্লাসে আসতে পারবে না, আপনাদেরকে বলছে ছুটি দিয়ে দিছে। আর অ্যাটেন্ডেন্সটা আমি কিভাবে নিব আপনারা? আচ্ছা একটু একটু ওয়েট করেন, আমি আরেক আইডি দিয়ে ঢুকে আমি একটা স্ক্রিনশট নিতেছি, একটু কেউ বের হবেন না। না হলে কেউ একজন স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠিয়ে দেন সবার। কেউ পারবেন নিতে? একদম ফুল 43 মানুষের স্ক্রিনশট নিতে আচ্ছা পারবেন? ভাই আমি স্ক্রিনশট নিচ্ছি। আচ্ছা স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠিয়ে দেন।